প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি রাজীব বিশ্বাস, প্রভাষক বাংলা বিভাগ, আশালতা কলেজ, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব এবং এই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা বাংলা সাহিত্যের কথা চিন্তাই করতে পারি না। বাংলা সাহিত্যের একটা নির্দিষ্ট সময়কে রবীন্দ্র যুগ নামে অভিহিত করা হয়েছে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার সদম্য পদচারণা ছিল না। তিনি একাধারে কবি, একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, কত কত অভিধায় তাকে অভিহিত করা চলে, সেটা তর্ক সাপেক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সাহিত্যের এ প্রভাত প্রতিম মনীষীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বাংলা সাহিত্যের এসএসসি প্রথম বর্ষের প্রথম ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের বোর্ডে আমি দুটি চিত্র এঁকে রেখেছি। প্রথম চিত্রটি হচ্ছে একটি অলংকারের ছবি, এটি হচ্ছে একটি অলংকার। আর দ্বিতীয় চিত্রটি হচ্ছে একটি নৌকা, তাই না? অলংকার কি দিয়ে তৈরি হয়? সাধারণত মূল্যবান ধাতু সোনার হয়, তাই না? যে শিক্ষার্থীরা, অলংকার হয় সোনার। আর এই যে নৌকা, এই নৌকার আরেকটি নাম হচ্ছে তরী। যে শিক্ষার্থীরা, বুঝতেই পারছো, আমরা আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে সোনার তরী কবিতা। আমাদের বাংলা সাহিত্যের যে সিলেবাস, এসএসসির যে সিলেবাসটি, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই সেটি ফেসবুকের কল্যাণে তোমরা পেয়েছো। আমি আমার লিঙ্কে আমি পুনরায় দিয়ে দেবো তোমাদের জন্য। যাই হোক, তো সেখানে এই কবিতার মধ্যে এটি প্রথম কবিতা নয়, এটি হচ্ছে দ্বিতীয় কবিতা, আমাদের সিলেবাসের দ্বিতীয় কবিতা। কিন্তু তারপরেও আমি কেন বেছে নিয়েছি, ওই যে প্রথমেই বলেছি, যাকে ছাড়া আমাদের বাংলা সাহিত্য কল্পনাই করা যায় না, সেই রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম জানানোর তাগিদেই আমি মূলত আজকে প্রথম ক্লাসটি তার এই সোনার তরী কবিতা দিয়ে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7ই মে। 1861 সালের 7ই মে তিনি জন্মগ্রহণ করেন। বাংলায় হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আর তিনি মূলত বলেছি যে মানে সাহিত্যের সর্বক্ষেত্রেই তিনি সদম্য পদচারণা করেছেন। আমাদের বাংলা সাহিত্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তার একটি বিশেষ অবদান রয়েছে, যেটা তার রচিত যে গীতাঞ্জলি এবং অন্যান্য কিছু কাব্যসমূহের ইংরেজি অনুবাদে তিনি নিজেই করেছিলেন, সং অফারিংস নামে। সেটির এই ইংরেজি অনুবাদটির জন্য তিনি কিন্তু 1913 সালে এই বাংলা প্রথম এশীয় হিসেবে এবং প্রথম বাঙালি হিসেবেও তিনি মানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন, যেটি আমাদের এই বাংলা সাহিত্যকে একদম বিশ্ব দরবারে প্রতিষ্ঠা দেওয়ার একটি প্রয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অসংখ্য কাব্য সমগ্র আমরা জানি, অসংখ্য কাব্য তার রয়েছে। তন্মধ্যে যেমন মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, এগুলো হচ্ছে তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর তার কাব্যনাট্য, তার রচিত যে কাব্যনাট্যগুলো হচ্ছে বিসর্জন, চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার একটি সংকলন তার রয়েছে, যে কিছু সংকলন তার রয়েছে, তার মধ্যে কথা ও কাহিনী ভিন্ন স্বাদের রচনা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবাদ প্রতি মনীষী, তিনি নিজে কিন্তু শিক্ষা বিমুখ ছিলেন। তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিন্তু খুব একটা শিক্ষিত বলা চলে না, কিন্তু এই যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বিমুখী তিনি ছিলেন মূলত। কিন্তু এই বাংলা তথা সমগ্র পৃথিবীর বিভিন্ন জনপদে ঘুরে ঘুরে তার যে জ্ঞান ভাণ্ডার, সেটা যে কত বিশাল হয়েছে সেটি কিন্তু পরিমাপ করা আমাদের জন্য দুরূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিষ্ঠান বিমুখ মানুষটি, তিনি কিন্তু তার যে প্রাণের একটি প্রতিষ্ঠান তিনি সৃজন করে গিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে একদম স্বাধীনভাবে বিচরণ করতে করতে তারা জ্ঞান আহরণ করতে পারে। শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন, এই বাংলার অন্যতম একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবাদ প্রতি মনীষী 1941 সালের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি আমাদের এই পৃথিবী ছেড়ে লোকান্তরিত হন।
তো তার রচিত যে সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতায় মানে মূলত এই আক্ষেপটুকুই ধরা পড়েছে যে মানে এই পৃথিবীতে তা মূলত সৃষ্টিকর্মগুলোই রয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টিকর্মগুলো সেগুলো আমরা দেখছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে নেই। তিনি কিন্তু 1941 সালে 7ই আগস্ট আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার সৃষ্ট সেই বিশ্বভারতী বলো আর যে মানে এই বিভিন্ন তার কাব্যগ্রন্থ, তার যেই ছোট গল্প, বাংলা ছোট গল্পের কিন্তু তাকে জনক বলা হয়, ঠিক আছে। একজন প্রবাদ প্রতিম একজন কবি, তিনি আবার ছোট গল্পের তিনি প্রথম সূত্রপাত করলেন। তার একটি যে গল্পগুচ্ছ নামে একটি বিশাল সংকলনই আছে, যেখানে অনেকগুলো যেখানে গল্প সেখানে সংকলিত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সোনার তরী কবিতাটি একটু পড়ব। আমি আবৃত্তি করছি প্রথমে, আমার সঙ্গে সঙ্গে তোমরা 252 পৃষ্ঠা, তোমাদের 252 পৃষ্ঠার তোমাদের বইয়ের যে নতুন বইটি, নতুন বইয়ের 252 পৃষ্ঠাটা তোমরা খুলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটি আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে কেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে ধুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পড়ে, যত চাও তত লও তরণী পড়ে। আর আছে আর নাই দিয়াছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছি ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এবার আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। প্রিয় শিক্ষার্থীরা, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। প্রমথ চৌধুরী খুব সুন্দরভাবে চমৎকারভাবে বললেন, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা, তারপরে তার শবচ্ছেদ করা এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা। কবিতা লিখে গিয়েছেন, তার আপন অনুভবে তিনি তার কবিতা রচনা করে গিয়েছেন। আর আমি শিক্ষক, আমি তোমাদেরকে আহ্বান জানাবো, কবিতার রসটুকু আস্বাদন করার চেষ্টা করো। আমি সেই রসটুকু নিংড়ে নিয়ে নেই, রসটুকু কিন্তু আমি কিন্তু রাখি না, আমি প্রত্যেকটা শব্দের ব্যবচ্ছেদ করে করে আলাদা 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 সেগুলোর অর্থগুলো আমি ব্যাখ্যা করব। তো সুতরাং আমার একটু হবে যে মানে সেটা বিস্বাদে ঠেকতে পারে তোমাদের কাছে। আমরা কবিতা পড়ব, কবিতা মুখস্থ করব, রবীন্দ্রনাথের কবিতা, অসাধারণ কবিতাগুলো আমরা আমাদের যে মানে স্মৃতি, সেই স্মৃতিতে আমরা সবসময় রাখবো এবং সময়ে সময়ে আমরা সেগুলো আবৃত্তি করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি আবৃত্তি করলাম। অর্থ দেখো, গগনে গরজে মেঘ ঘন বরষা, ঘন বরষায় আকাশে মেঘ গর্জন করছে, কুলে একা বসে আছি নাহি বরষা। এটি একটি চিত্রকল্প। প্রিয় শিক্ষার্থীরা, একটি চিত্রকল্পের সাহায্যে যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, যে মনে করো যে একটি দ্বীপ সদৃশ্য একটি ক্ষেত। দ্বীপ সদৃশ্য কীরকম? দ্বীপ কাকে বলে? চারিদিকে জলবেষ্টিত ভূভাগ, চারিদিকে জল, মাঝখানে হচ্ছে একটি ভূভাগ, ভূখণ্ড, সেটিকে কি বলা হবে? দ্বীপ বলা হবে। তাহলে এই দ্বীপ সদৃশ্য একটি ক্ষেত। আমাদের এই অঞ্চলে কিন্তু প্রায়শ বন্যা কবলিত হয়, তাই না?
দেখো, বন্যার সময়ে কিছু কিছু উঁচু ক্ষেত আছে যেগুলো চারপাশ একদম জলে ভরে যায়। তো এই দ্বীপ সদৃশ্য একটি চারপাশ জলে বেষ্টিত একটা ক্ষেত, ধান ক্ষেত। সে ধান ক্ষেতে সোনার ধান সেখানে সেগুলো কৃষক কেটে সেগুলো নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু তিনি এই বিশাল জলরাশির কারণে সেগুলো তিনি তার ঘরে নিয়ে যেতে পারছেন না। এই চিত্রকল্পটি একটু অনুভব করো। একজন কৃষক সেই দ্বীপ সদৃশ্য সে ক্ষেতের মধ্যে বসে আছেন, বসে খুবই চিন্তিত মনে অপেক্ষা করছেন তার সোনার ধানগুলো তিনি কিভাবে বাড়ি নিয়ে যাবেন, তিনি কি করবেন এই সোনার ধানগুলো দিয়ে, এই চিন্তা করছেন তিনি। ঠিক আছে, তো গগনে গরজে মেঘে ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, কোনো বরষা পাচ্ছি না, কুলের মধ্যে বসে আছি। রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া শব্দের অর্থ হচ্ছে একদম আঁটি বাঁধা, আঁটি বাঁধা। প্রচুর ধান, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা খর পরশা। নদী, এই যে জলগুলো কিসের জল? নদীর জল। সে নদীর জল এমনই প্রমত্ত, একদম প্রমত্ত হয়ে আছে। ক্ষুরধারা, তার যে স্রোত, সে স্রোতটা অত্যন্ত প্রবল। খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমি ধান কাটতে কাটতেই যেন বরষা চলে এলো, আমি বুঝতে পারিনি। এমন বরষা যে চারদিকে পানিতে জলে তৈ তৈ করছে, এরকম অবস্থা। একখানি ছোট ক্ষেত আমি একলা, একটি ছোট ক্ষেতের মধ্যে আমি একলা বসে আছি। আর পরপারে ওপারে, অর্থাৎ আমার যেই যেখান থেকে আমি অপর পার দেখতে পাচ্ছি, সেই অপর পারে দেখতে পাচ্ছি যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মানে কি? মসি মানে হচ্ছে কালি। ঠিক আছে, একটা সুন্দর একটি আউটলাইন আঁকা আছে, যেটা দেখে মনে হচ্ছে যেন যে ছায়া দিয়ে নির্মিত সেই মানে ছায়ারূপ সে কালি দিয়ে আঁকা সেই গ্রামটি। সে একটি মেঘে ঢাকা প্রভাতবেলা, সকালবেলার সময়ের কথা বলছেন তিনি। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ ওপারে গ্রামটি দেখা যাচ্ছে আর এপারে আমি একা একা বসে আছি। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। হঠাৎ করে এই যে আশার সঞ্চার, কৃষকের মনের মধ্যে আশার সঞ্চার হয়েছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন গান গেয়ে গিয়ে একটা তরি বেয়ে, মানে সে একটা মাঝি চলে আসছে নৌকা বেয়ে বেয়ে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিহ্নহারা। আমার মনে হচ্ছে সে যেন আমার কতদিনের চেনা, কিন্তু আমি ঠিক তাকে মানে একদম মানে নির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যেন চেনা চেনা। ঠিক আছে, তো সুতরাং যদি চেনা মানুষ যায় তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কে। এই বিষয়টি চিন্তা করে কৃষক জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি দেখতে পেলেন যে মানে সে চলে যাচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ করছে না, সে যেন আমাকে দেখতেই পাচ্ছে না, এরকম করে। এটা একটা নিরাসক্ত নিরভিমান রূপে সে চলে যাচ্ছে, সে তার নৌকা নিয়ে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় আমি দেখা যাচ্ছে যে মানে তার নৌকা যেই পথ দিয়ে যাচ্ছে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ নৌকা তো এই যে যখন জলবেষ্টিত সেই ইয়ের মধ্যে, ভূভাগের অদূরে যখন নৌকাটি চলে যাচ্ছে, তখন দুই পাড়ে কিন্তু ঢেউগুলো, অর্থাৎ নৌকা চলে যাওয়ার সময় দুই দিকে কিন্তু ঢেউ সৃষ্টি করে, সে ঢেউগুলো দুই ধারে ভেঙে পড়ছে বা আছড়ে পড়ছে। আমার মনে হচ্ছে যেন আমি তাকে চিনি। তো জিজ্ঞাসা করলেন, কৃষক জিজ্ঞাসা করলেন তাকে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, কোথায় তুমি চলে যাচ্ছ, কোন বিদেশে তুমি যাচ্ছ, তুমি একটু কৃপা করে আমার এদিকে এসো, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি আমার এই ধানগুলো নিয়ে যাও। এই ধানগুলোতে আমি কোনো অধিকার বোধ রাখছি না, এগুলো আমি তোমাকে দিয়েই দিচ্ছি, তুমি একটু কষ্ট করে এগুলো নিয়ে যাও। আমি অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছি, এ বন্যায় না জানি আমার ধানগুলো সবগুলো নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং একটু করুণা করে তুমি আমার এই ধানগুলো তুমি নিয়ে যাও, যাকে খুশি তুমি তাকে দিয়ে দিও। ঠিক আছে, আমার সোনার ধানগুলো একটু কুলেতে এসে করুণা করে তুমি নিয়ে যাও, আমার যত ইচ্ছা তত নাও। একদম সব কিছু কৃষক তার সমস্ত সোনার ধানগুলো সেখানে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পরে মাঝি চলে যাচ্ছে, কৃষক অনুনয় করছে, এবার একটু করুণা করে তোমার জায়গায়, তোমার ওই নৌকায় কি আমার একটু জায়গা হবে না, আমাকে একটু জায়গা তুমি দাও। কিন্তু জায়গা হলো না, আর একটু হলেই কিন্তু সেটি ডুবে যাবে। সেজন্য মাঝি তার সমস্ত সোনার ধানগুলো নিয়ে চলে গেলেন, কৃষক পরে রইলেন নদীতে, সেই জলবেষ্টিত ভূভাগে, সেই দ্বীপ সদৃশ সেই ক্ষেতের মধ্যে কৃষক একা পড়ে রইলেন নিঃসঙ্গ অবস্থায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটির যেই আমরা যে রূপকল্পটি তৈরি করেছি, এই রূপকল্পটি কিন্তু এটি একটি রূপক বলা চলে। তো এই জিনিসটা, এটার যে অন্তর্নিহিত যে অর্থটুকু, সে অর্থটুকু কি,
সেই অর্থটুকু নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে যে সাধারণ অর্থগুলো আমরা বুঝে নিলাম, তারপরে একটু মানে একটু তোমাদেরকে দিয়ে দেই, যে মানে একটু হিন্টস দিয়ে দেই। সেটি হচ্ছে যে মহাকাল কেবল তার এই জগতে মহাকাল কেবল মানুষের সৃষ্টি কর্মগুলোকেই ধরে রাখে, ব্যক্তি মানুষকে কোনোভাবেই তারা সেখানে আশ্রয় দেয় না। দেখো, রবীন্দ্রনাথ আমাদের মাঝ থেকে চলে গেলেন, ব্যক্তি রবীন্দ্রনাথের অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে নেই, কিন্তু তিনি জানতেন যে এই মহাকাল তার সেই সৃষ্টিকর্মগুলোকে তিনি স্থান দেবে। সেজন্য তিনি বলেছিলেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়ে আমার কবিতাখানি কৌতূহল ভরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরাও সেই সৎকর্মগুলো করব, সুন্দর কর্মগুলো করব যার যার অবস্থান থেকে, কারণ একদিন তো চলে যেতেই হবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন, জগতে যখন এসেছিস তখন একটু দাগ রেখে যা। এই যে দাগ রেখে যাওয়া, আমাকে মনে রাখবে কি? আমার সৃষ্টিকর্মগুলোই মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃষ্টিশীল হব, কারণ মহাকালের নৌকায় আমাদের ব্যক্তি মানুষের ঠাঁই হবে না। আমাদের সৃষ্টিকর্মগুলো, মহৎ সৃষ্টিকর্মগুলোই কেবল স্থান পাবে। আমরা সৃষ্টিশীল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসের আমার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।